বন্ধু, আজকে একটু বাড়ি থেকে ঘুরে আসি, চল। আজকে এখানে আমরা দুজনেই নতুন, আজকে না গেলে হয় না বন্ধু? ধুর শালা, তুই কি রে, একটু বলবি? আচ্ছা ঠিক আছে, তোর বকবক এখন বন্ধ কর। আর তুই রেডি হয়ে নে। আবির রেডি হতে গেছে। আসুন আমরা পরিচয়টা দিয়ে নিই। আমি রাজু আহমেদ রাজ, বাসা কুষ্টিয়া, হবে হয়তো কোনো এক ছোট গ্রামে। আপাতত এইটুকুই, আর গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। আবির রেডি হয়ে চলে এসেছে। বন্ধু, এবার বল কোথায় যাবি? কোথায় যাওয়া যায় তুই বল রাজ। আরে শালা, আমি কি করে বলবো তুই কোথায় যাবি? তাহলে চল আজকে আমাদের কলেজটা একটু ঘুরে আসি। যেহেতু আমরা কলেজে যাব কালকে থেকে, আজ না হয় একটু দেখে আসি কলেজটা কেমন হবে। দোস্ত, কথাটা কিন্তু মন্দ বলিসনি, চল তাহলে। এই বলে আমি আর আবির একটা রিক্সা নিলাম আর বললাম, মামা ঢাকা বিশ্ববিদ্যালয় যাবেন? জি মামা জামু, তবে ভাড়া কিন্তু 10 টাকা বাড়াই দিবেন। ভাড়া হয় 20 টাকা, আপনি 30 টাকা দিবেন মামা। আজকে সারাদিন একটাও ভাড়া পাইনি মামা। আচ্ছা ঠিক আছে মামা, চলেন আপনি। মামা একটা কথা বলবো। জি মামা বলেন, আপনি কি বলবেন? আসলে মামা, আপনার কে কে আছে বাসায়? আর আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি সারাদিন কিছু খাননি। তখন রিক্সাওয়ালা মামা তার রিক্সা একটু সাইড করে কান্না করতে লাগলো। আরে মামা, কান্না করছেন কেন? কি হয়েছে বলুন আমাকে। বাবা কি বলবো, আমার একটা মাইয়া ক্লাস 5-এ পড়ে বাবা। এই শহরে কিছু গুন্ডা আমার মাইয়াটারে ধরে নিয়ে গেছে বাবা। আচ্ছা ঠিক আছে মামা, আপনি কান্না থামান, আমি দেখছি। আর আপনার মেয়ের নাম কি? আর তার কোনো ছবি আছে? জি বাবা, আমার মাইয়ার নাম কুসুম। এইটা আমার মায়ের ছবি বাবা। আচ্ছা ঠিক আছে মামা, আপনি বাসায় চলে যান, আপনার মেয়ে আপনার বাসায় পৌঁছে যাবে। রাজ, তুই আজকে নতুন এসেছিস ঢাকায়, আর এসেই তুই এই ঝামেলায় জড়াবি? আরে তুই চুপ করবি? যদি এই মেয়েটা তোর বোন বা আমার বোন হতো। আমার কথায় আবির আর কিছু বলল না। এবার আমি একটু দূরে গিয়ে রানাকে ফোন দিলাম। হ্যালো রানা। জি ভাই, আপনি কোথায় আছেন? ভাই, আপনি আবার ফিরে আসেন ভাই। তোর এত কথা বন্ধ কর, আমি যেটা বলি সেটা শোন। জি ভাই, বলেন আপনি। ঢাকায় আমাদের ছেলে আছে না? জি ভাই আছে, মানে সব জায়গায় আছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, অনেক জায়গায় আছে। বাংলাদেশের 64 জেলাতেই আমাদের ছেলে আছে ভাই। কুসুম নামে মেয়ে, আর তার ছবি আমি তোর মোবাইলে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে এই মেয়েকে তার বাসায় দেখতে চাই। জি ভাই, 1 ঘন্টা না, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব ভাই। আপনি আবার ফিরে আসেন ভাই, আপনি ছাড়া আমরা সবাই অকেজো ভাই। আমি আসবো, তবে আমি কি জন্য এসেছি তা কি ভুলে গেছিস? ফোন রাখছি, আর আমি যা বললাম তাই যেন হয়। এই বলে আমি তাদের সামনে এসে বললাম, মামা বাসায় যান, আপনার মেয়ে বাসায় পৌঁছে যাবে আধ ঘন্টার মধ্যে। এই বলে আমি তাকে 500 টাকা দিয়ে রুমে চলে আসলাম। আসলে আবিরের সাথে আমার পরিচয় আজকেই। ছেলেটা অনেক ভালো, ওর বাবা মা নেই। আমি আমার আসল পরিচয় দেইনি তাকে। এমন সময় আবির বলল, রাজ, কে তুই? কেন? আমি তোর বন্ধু রাজ। না, আমার মনে হচ্ছে তোর আরো কোনো লুকানো পরিচয় আছে। বল, কে তুই? দেখ আবির, আমি বা কোথা থেকে এসেছি সব কিছু পরে জানতে পারবি, এখন বাদ দে। আর ওইদিকে আমার লোকেরা কুসুমকে তার বাসায় দিয়ে এসেছে, আর আমি তাদেরকে বলতে বলেছি আর যেন কোনো দিন কুসুমের দিকে না তাকায়। এরপর আমি খাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে উঠে আগে ফজরের নামাজ পড়ে নিলাম। এরপর আমি আর আবির রেডি হয়ে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। কলেজের গেটের সামনে আসতেই একটা মেয়ের দিকে আমার চোখ আটকে যায়। মেয়েটার নাম কি তা আমি জানি না, তবে মেয়েটাকে আমার মনে ধরেছে। কিন্তু একবার দেখতেই মেয়েটি চলে গেল। আর কি করব, আসলে এক বড় ভাইয়ের সুপারিশে এই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। তখন আমি আর আবির চলে গেলাম প্রিন্সিপালের রুমে। আসতে পারি স্যার? এসো। স্যার, আমি রাজ, আমাকে জীবন ভাই এখানে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভর্তি করে নিচ্ছি, আর তুমি ক্লাসরুমে যাও। কিন্তু স্যার, ক্লাসরুমটা কোন দিকে আমি তো চিনি না। সোজা 2 তলা গিয়ে সামনের রুমে।
জি স্যার, ধন্যবাদ আপনাকে। এই বলে আমি সোজা আমার ক্লাসরুমে গেলাম। দেখি সামনে একটা বেঞ্চ খালি আছে, আমি সেখানেই বসে পড়লাম। কিন্তু একটু পরে সেই মেয়েটা আসলো। গেটের সামনে যাকে দেখেছিলাম সেই মেয়েটা। কিন্তু মেয়েটা এসেই আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, ওই ছোট লোকের বাচ্চা, তুই আমার সিটে কেন বসেছিস? তখন একটা ছেলে এসে বলল, নীলিমা তুই একটু শান্ত হ, আমি দেখছি। রবি, তুই এই ছোট লোকের বাচ্চাকে তুই এখান থেকে নিয়ে যা তাড়াতাড়ি। ভাই তোমার নাম কি তা আমি জানি না, তবে তুমি আমার সাথে একটু বাইরে এসো। কিন্তু কেন? রবি আমাকে কিছু বলতে না দিয়ে বাইরে নিয়ে গেল আর বলল, দেখো ভাই, তুমি কে আমি তা জানি না, তবে সামনের সিটে আর কোনোদিন বসবে না। কিন্তু কেন? এই কলেজ তার বাবার নাকি? দেখ ভাই, এই কলেজে পড়তে চাইলে ওই নীলিমার উপরে কথা বলবি না তুই। কেন? ওই নীলিমা কে? মেয়ে, তার উপরে কথা বলা যাবে না? আরে ভাই বোঝার চেষ্টা কর, যে কোনো সময় তোকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে। আর তাছাড়া নীলিমার বাবা এখানকার ওসি। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি আবার ক্লাসরুমে গেলাম। ক্লাসরুমে গিয়ে দেখি ক্লাসের সবাই ওই সিটটা পরিষ্কার করে দিচ্ছে। আমি মাথা নিচু করে পিছনের দিকে যাচ্ছি। এমন সময় নীলিমা আবার বলল, ওই ফকিন্নির বাচ্চা, তোকে যদি আর কোনোদিন দেখেছি আমার সামনে, তাহলে তোকে আমি কি করব তা কোনোদিন ভাবতেও পারবি না। হাই রে মানুষ, তোর বাবা সামান্য একজন ওসি, তার জন্যই এত বড়াই? আর তোর বাবার মতো ওসি আমার পায়ের নিচে পড়ে থাকবে আমি যদি আমার আসল পরিচয় দিই। এটা মনে মনে বললাম। এরপর স্যার আসলো ক্লাসে। আমি মনোযোগ দিয়ে স্যারের লেকচার শুনছি। স্যার ক্লাস শেষ করে চলে গেল। আমি ক্লাসে বসেই আছি। এমন সময় একটা ছেলে এসে আমার পাশে বসলো আর বলল, হাই, আমি মামুন। তুমি? হাই, আমি রাজ। কিন্তু আপনি আমার পাশে বসলেন কেন? আর তাছাড়া আমি একজন ছোট লোক। আমার পাশে বসলে আপনার বন্ধুরা সবাই আপনাকে ইগনোর করবে। তাই বলছি আপনি এখান থেকে চলে যান। আরে কে বলেছে এ কথা? সবাই এরকম না। আর বড় কথা হলো, তুমিও মানুষ, আমিও মানুষ। মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ বলেছেন। আমরা তো শুধু এই দুনিয়ার 2 দিনের অতিথি মাত্র। আল্লাহ বলেছেন, আমার বন্ধুকে যে ভালোবাসবে সে যেন আমাকেও ভালোবাসে। আল্লাহ আরও বলেছেন যে আমার বন্ধু না হলে এই কুলকায়নাত হতো না। মানুষের সাথে বন্ধুত্ব করা আর আমার রাসূলের বন্ধুত্ব করার সমান। তাই আজ থেকে আমরা বন্ধু, ওকে? আর বন্ধুত্বের মাঝে তুমি বা আপনি বলা যাবে না। এখন আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ মামুন যে কথা বলেছে তার সাথে বন্ধুত্ব না করে থাকতে পারলাম না। আচ্ছা, এখন থেকে আমরা বন্ধু। এই বলে আমি মামুনকে বুকে জড়িয়ে নিলাম। মামুন, তুই এবার বল, তোর বাড়িতে কে কে আছে আর কোথায় থাকিস তুই? আমি, আব্বু, আম্মু আর ছোট বোন ক্লাস 5-এ পড়ে। আব্বু এখানকার পুলিশ কমিশনার শামসুল আলম। আচ্ছা রাজ, তোর কে কে আছে? এখন আমি এই শহরে একাই থাকি, আর পরে আমার পরিচয় বলবো তোকে। আমি মামুনের কথা এড়িয়ে গেলাম, কারণ আমার পরিচয় মামুন জানতে পারলে ভয় পেতে পারে। আর আবির, সে আজকে তার গ্রামের বাড়ি চলে গেছে, কারণ তার দাদু নাকি অসুস্থ। সে এখন থেকে সেখানেই পড়াশোনা করবে। এরপর সব ক্লাস শেষ করে মামুন তার বাসার দিকে, আমি আমার বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে রান্না করে খেয়ে নিলাম। আমি খাওয়া দাওয়া করে শুয়ে আছি। এমন সময় আমার ফোনটা বেজে উঠল, কিন্তু আমি তো ফোনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছি। আব্বুর নাম্বার থেকে ফোন আসলো। একবার ভাবছি ফোনটা রিসিভ করব কি করব না, বুকে সাহস নিয়ে ধরলাম। ওপাশ থেকে আমার ছোট বোন লিজা কান্না করতে করতে বলল, ভাইয়া, তুমি কোথায় আছো এখন? আর কেমন আছো ভাইয়া? এই তো বোন, আমি ভালো আছি। কিন্তু তুই কান্না করছিস কেন বোন? কি হয়েছে তোর? ভাইয়া, এখানকার একটা ছেলে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে। আমি বলেছি যে আমি পুলিশে কমপ্লেন করব। তখন সে বলে পুলিশ তার বাবার কথায় ওঠে আর বসে, পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। এখন আমি কি করব ভাইয়া? আচ্ছা বোন আমার, তুই কান্না থামা। আর ছেলেটার নাম কি জানিস তুই? ভাইয়া, লিটন নেতার ছেলে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তো আছি। আর তোর ভাইয়া এখনো মরে যায়নি, এখনো বেঁচে আছে। এই বলে আমি ফোন কেটে দিলাম।
আর রানাকে ফোন দিলাম। হ্যালো রানা, জি ভাই বলুন, আপনি কি করতে হবে? আমি না হয় বাইরে আছি, তোরা তো আছিস। ওই লিটন নেতার ছেলে জুয়েলকে আজকেই তুলে নিয়ে আসবি, আর আমি এখনই আসছি। ওকে, যা করার আমি এসে করব। জি ভাই, আমি 10 মিনিটের মধ্যেই জুয়েলকে নিয়ে আসছি ভাই। তাই কর। আর লিটন নেতা কিছু বললে বলবি, রাজু বলেছে। এই বলে আমি ফোন রেখে দিলাম আর মনে মনে বলছি, আমি বাসায় নেই বলে তোরা আমার কলিজার টুকরো ছোট বোনের দিকে নজর দিয়েছিস। আজ আমি তোর সেই চোখ উপড়ে ফেলবো, কুত্তার বাচ্চা। আমি রাতের গাড়িতে চড়ে উঠে বসলাম। উদ্দেশ্য আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া। আমি চলে আসলাম কুষ্টিয়ায়। তখন রানাকে ফোন দিলাম। হ্যালো রানা, তুই কোথায়? জি ভাই, আমি আছি আপনার সেই গোডাউনে, জুয়েলকে বেঁধে রেখেছি ওখানে। আচ্ছা ঠিক আছে, আমি চলে এসেছি। আমি এখন বাস স্টপে আছি। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। আর একটু পরেই চলে আসলাম সেই জায়গায়। আমি রানাকে বললাম, কী রে রানা, জুয়েল কোথায়? জি ভাই, তাকে পাশের রুমে রেখেছি। আচ্ছা চল দেখি। আমি গিয়ে দেখি জুয়েলকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আমি একটা চেয়ার টেনে তার সামনে বসলাম। তখন জুয়েল বলল, এই, আমাকে এখানে কেন বেঁধে রেখেছিস? আমার বাবা একবার যদি জানতে পারে তাহলে তোদের সবাইকে কুত্তার মতো মারবে। ওর কথা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। সাথে সাথে দিলাম জুয়েলের বুক বরাবর একটা লাথি। ওই কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার একমাত্র কলিজার টুকরো ছোট বোনকে বাজে মেনশন করিস? কে তুই? কে আমি? সেটা তোর বাবা লিটন আমাকে খুব ভালো করেই জানে। এই রানা, আমার ব্যাগটা দে। রানা আমার ব্যাগ দিল। এবার আমি আমার ব্যাগ থেকে কিছু একটা বের করে দিলাম। কি বের করছি তা একটু পরেই জানতে পারবেন। আমি একটা কাটিং প্লাস দিয়ে জুয়েলের হাতের নখ এক একটা করে তুলতে লাগলাম। জুয়েল অনেক চিৎকার করছে, তাই রানা জুয়েলের মুখের ভিতরে কিছু কাপড় গুঁজে দিয়েছে। আমি বাম হাতে সবগুলো নখ তুলে একটু অ্যাসিড ঢেলে দিলাম। জুয়েল আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন রানা বলল, ভাই এবার একে কি করব? আবার যখন জ্ঞান ফিরবে একে ছেড়ে দিবি, আর আমি আজকেই চলে যাব। এই বলে আমি চলে আসলাম ঢাকায়। ঢাকায় এসে আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে আগে রান্না করে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। ঘুম থেকে উঠলাম সন্ধ্যায়। এমন সময় মামুন ফোন দিল। মামুন বল। তুই কোথায়? কেন? আমি আমার রুমে আছি। দোস্ত, অনেকদিন পার্কে যাইনি, যাবি? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমার বাসার সামনে আয়, আমাকে নিয়ে যাস। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। আর রেডি হয়ে নিচে আসতেই দেখি মামুন দাঁড়িয়ে আছে। কী রে, কখন এলি? এই তো এখনই। আচ্ছা চল। এই বলে আমি একটা রিক্সা ডাক দিলাম। একটু পরেই আমরা পার্কে চলে গেলাম। আমি আর মামুন আনমনা হয়ে হাঁটছি। তখন আমি কিসের সাথে ধাক্কা লেগে যেন পড়ে গেছি, আর মনে হচ্ছে আমি একটা তোলার বস্তার উপর পড়ে আছি। কিন্তু না, এটা তো দেখি নীলিমা। ভয়ে ভয়ে বললাম, দেখুন আমি আপনাকে দেখতে পাইনি, এই জন্য সরি। আরে রাখ তোর সরি, কুত্তার বাচ্চা। সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চাই, তাই না? আর তোর জন্মেরই ঠিক নেই, তোরা আবার কি ভদ্রতা শিখবি? হোয়াট ডু ইউ মিন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। টকিং সেন্স আছে মিস নীলিমা? তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দিলাম দুটো থাপ্পড়। কি মনে করিস নিজেকে? তুই কি বিশ্বসুন্দরী? আরে তোর মতো হাজারো মেয়ে আমার পায়ের নিচে পড়ে থাকলেও আমি তাদের দিকে তাকাই না। ভুলবশত ধাক্কা লেগে গেছে, এর জন্য আমি সরিও বলেছি। আর তুই আমার জন্ম নিয়ে কথা বলছিস? আরে তোর মতো মেয়ে যদি আমার সামনে রাখা হয়, তাও তোর প্রতি আমার কোনো ফিলিংস আসবে না। কারণ তোর মন মানসিকতা আগে ঠিক কর। আর তোর বাবার একটু ক্ষমতা আছে বলে সবাইকে তোর মানুষ বলে মনে হয় না। এই বলে আরও দুটো থাপ্পড় দিয়ে আমি চলে আসলাম। মামুন চল, মোটটাই দিল নষ্ট করে। আমি মামুনকে বলে আমার বাসায় চলে আসলাম। খাওয়া দাওয়া করে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ফজরের আজান শুনে আবার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম।
আবার একটু পরে হালকা কিছু খেয়ে কলেজে গেলাম। তেমন কেউ আসেনি। আমি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বসে বই পড়ছি। এমন সময় মামুন এলো। দোস্ত তুই কখন আসলি কলেজে? এই তো হবে হয়তো 40 মিনিট। কেন, কিছু বলবি? দোস্ত তুই একটু গেটের দিকে তাকাবি? কেন, গেটের দিকে আবার কি? আমি মামুনের কথা মতো গেটের দিকে তাকিয়ে তো অবাক হলাম। নীলিমা আজ একটা নীল রঙের শাড়ি পরে এসেছে। তাকে দেখে তো মনে হচ্ছে একটা নীল পরি আসছে। আমি তাকিয়ে আছি। কখন যে নীলিমা আমার সামনে চলে এসেছে আমি বুঝতে পারিনি। নীলিমা আমার সামনে এসে বলল, হ্যালো মিস্টার রাজ, আপনার মুখটা বন্ধ করুন, না হলে মশামাছি ঢুকে যাবে। এবার বলুন তো, আমাকে আজ কেমন লাগছে শাড়িতে? জি ভালো, কিন্তু হঠাৎ করে আপনার এত পরিবর্তন কেন? আই এম সরি রাজ। সরি কি জন্য? আসলে আমি বুঝতে পারিনি। ছোটবেলায় আমার মা মারা যায়। আমার সুখের জন্য বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি। কষ্ট কি জিনিস তা আমি কখনো বুঝতে পারিনি, আর আমার বাবা আমাকে বুঝতেও দেয়নি। কালকে তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমাকে তোমার বন্ধু করে নাও। আসলে নীলিমা কথাগুলো কান্না করতে করতে বলল, আচ্ছা ঠিক আছে, আজ থেকে বন্ধু। তবে একটা কথা। কি কথা বলো? এই কলেজে কারোর সাথে খারাপ আচরণ করবে না তুমি। যদি রাজি থাকো তাহলে বন্ধু হতে পারো। রাজ, তাহলে আজ আসি, কালকে দেখা হবে কলেজে। বাই। ওকে বাই। এই বলে আমি চলে আসলাম আমার বাসার দিকে। আমি বাসায় গিয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে ফেসবুক করছি। এমন সময় মামুন ফোন করে, দোস্ত বল, কি বলবি? রাজ, তুই একটু কলেজ মাঠের দিকে আসবি, আমরা সবাই একসাথে বসে আড্ডা দেব। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি আসছি। এরপর আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম কলেজ মাঠে। দোস্ত এবার বল। আরে কি বলবো, আড্ডা দেওয়ার জন্য ডেকেছি তোকে। আয় আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। এ হলো রাব্বি, সোহাগ, রুবেল, সুজন। আচ্ছা ঠিক আছে। আমি সবার সাথে কথা বলে আবার চলে আসলাম বাসায়। আর ওইদিকে নীলিমা তার বান্ধবীকে ফোন করে বলে, হ্যালো তানিয়া, কেমন আছিস তুই? ভালো, তুই? আমি যে জন্য ফোন করেছি শোন। রাজ আমাকে কলেজে সবার সামনে অপমান করেছিল। আমি অনেক কষ্টে রাজের বন্ধু হয়েছি, আর 2-1 দিন পরেই তাকে আমি উচিত শিক্ষা দেব। দেখ নীলিমা, তুই ওই রাজকে শিক্ষা দিতে গিয়ে নিজে শিক্ষা পাস না। কারণ আমি তোর চোখে রাজের জন্য ভালোবাসা দেখেছি। তার চেয়ে ভালো হবে তুই রাজকে তোর জীবন সঙ্গী করে নে। তুই কি পাগল হলি নাকি তানিয়া? ওই ছোট লোকের কি আছে আমাকে সুখে রাখার মতো? নীলিমা, তুই যা করবি তাই কর, আমি কি বলবো। তবে তুই মনে হয় ভুল করছিস, আমার মনে হয়। বাকিটা তোর ইচ্ছে। বাই, ফোন রাখছি, আমার কাজ আছে। তানিয়া এই বলে ফোন রেখে দিল। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে কিছু নাস্তা করে কলেজে গেলাম। আমি গেট দিয়ে প্রবেশ করতেই নীলিমা আমার কাছে এসে বলল, রাজ, তোমাকে একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? আসলে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। আর রাজ, তুমি যদি কিছু মনে না করো, এই জন্যই বলতে একটু ভয় করছে। আরে কিসের ভয়, বলো। রাজ, আমি তোমাকে ভালোবাসি। আমি অবাক হয়ে নীলিমার দিকে তাকিয়ে আছি। আমি দেখতে একেবারে ক্ষেতের মতো। হঠাৎ নীলিমা আমাকে প্রপোজ করছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। নীলিমার কথায় আমার ঘোর কাটলো। কি হলো রাজ, তুমি কি ভাবছো? আর কোথায় হারিয়ে গেলে তুমি? আরে কিছু না। আমি আমার উত্তরটা কি হ্যাঁ ধরে নেব নাকি না ধরে নেব? নীলিমা, আমাকে তুমি 2 দিন সময় দাও, আমি 2 দিন পরে বলবো। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। সেই দিন আর আমি ক্লাস করলাম না। নীলিমার সেই কথাটা আমাকে অনেক ভাবাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না, কি করব। আমার মন নীলিমার কথায় সায় দিচ্ছে না। আর ওইদিকে আমি মামুনকে ফোন দিলাম। হ্যালো দোস্ত। দোস্ত বল, কি হয়েছে, কোনো সমস্যা? আরে ধুর, কোনো সমস্যা নেই, কিন্তু একটু সমস্যা। নীলিমার সব কথা মামুনকে বললাম। দোস্ত তুই হ্যাঁ বলে দে। আমি জানি নীলিমা মেয়েটা একটু অহংকারী, তবে নীলিমা নিজে থেকে তোকে প্রপোজ করেছে। আমার যা মনে হলো আমি তাই বললাম, এরপর বাকিটা তোর ইচ্ছা।
আচ্ছা ঠিক আছে দোস্ত, ফোন রাখছি। এই বলে ফোনটা কেটে দিলাম। আজ 2 দিন পরে কলেজে গেলাম। যাওয়ার সময় একটা গোলাপ ফুল নিয়েছি। আজ আমিও নীলিমাকে প্রপোজ করব। আসলে নীলিমা মেয়েটা দেখতে মাশাআল্লাহ একদম পরীর মতো। বলতে বলতে আমি কলেজ মাঠে চলে আসলাম। নীলিমা ও তার বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে একসাথে। নীলিমা আমাকে দেখে দৌড়ে আমার সামনে আসলো। রাজ, আমার উত্তরটা কি আজ পাবো? পাবে। তাহলে তুমি আমাকে প্রপোজ করো। এখন? এখন করবে। আচ্ছা ঠিক আছে। নীলিমা, আমি যেদিন তোমাকে এই কলেজে প্রথম দেখেছি সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি কখনো তোমাকে বলতে পারিনি। তোমার ওই কাজল কালো চোখ আর গোলাপি দুটো ঠোঁট আমার দেখা সেরা তুমি। হবে কি তুমি আমার জীবনসঙ্গিনী? হবে কি তুমি আমার দুষ্টু মেয়ের আম্মু? কথা দিলাম ছেড়ে যাব না কখনো। নীলিমা তার বান্ধবীকে ডেকে যা বলল, আর আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। এই কে কোথায় আছিস? তোরা এইদিকে আয়। দেখ, এই ছোট লোকের বাচ্চা নাকি আমাকে ভালোবাসে। আরে তোর আছে কি? কি আছে আমাকে ভালোবাসার মতো? তুই জানিস আমার প্রতিদিনের খরচ কত? আমার একদিনের যা খরচ তোর সারা বছরের খরচ। কুত্তার বাচ্চা, তোর পোশাক দেখেছিস? আসলে তোর মা বাবারই তো ঠিক নেই, আর এসছে আমাকে ভালোবাসতে। আমি বসা থেকে উঠে আগে নীলিমাকে 2টা থাপ্পড় দিয়ে বললাম, আরে তুই এতক্ষণ কি বললি? আমি গরিব হতে পারি, কিন্তু তোর মতো আমার কোনো অহংকার নেই। অনেক বলেছিস, আরে আমাকে আরও মারতে পারতি, আমি কিছু বলতাম না। কিন্তু তুই কি করলি? যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তুই সেই মাকেই অপমান করেছিস। আরে তুই তো সেই নারী জাতির কলঙ্ক। আরে সব থেকে বড় ভুল কি জানিস? তোকে বিশ্বাস করা। আমি আগেই জানতাম তোর মনে কখনো ভালোবাসা থাকতে পারে না। তবে তুই ভালো করে শুনে রাখ, আজ তুই এই কলেজে আমার সাথে যে আচরণ করলি, শুধু তুই একটা মেয়ে বলে ছেড়ে দিলাম, নয়তো আমি এখানেই মেরে ফেলতাম। গুড বাই। আরে যা, তোর মতো ফকিন্নির বাচ্চা আমার কি করতে পারে তা আমি ভালো করেই জানি। নীলিমা, তুই যা করলি আমার মনে হয় তুই ভুল করলি। ওই রাজের জন্য তোকে আফসোস করতে না হয়। ওই ফকিন্নির বাচ্চার জন্য আমি আফসোস করব? তুই ভুল বললি তানিয়া। ওই ছোট লোকের বাচ্চা আমাকে এই কলেজে সবার সামনে অপমান করেছিল। আজ আমি তার প্রতিশোধ নিলাম। ওই ছোট লোকের কি কোনো লজ্জা শরম নেই? এত কিছুর পরেও কি করে এই কলেজে এখনো আছে দেখ। একটা গাছের নিচে বসে অঝরে চোখের পানি ফেলছি। ঠিক সেই সময় একটা মেয়ে আমার পিছন থেকে আমার কাঁধে হাত রাখলো। আমি পিছন ফিরে দেখি মায়া। মায়া হলো আমার স্কুল জীবনের ফ্রেন্ড। কি রে রাজ, তোর কি হয়েছে? আর তুই এভাবে কান্না করছিস কেন? কি রে, কথা বল। আমি মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সব কিছু বললাম। রাজ, তুই একটু শান্ত হয়ে বস। আর আন্টি কালকে আমাকে ফোন করেছিল, আর তোর কোনো খোঁজ খবরই তো নেই। কিন্তু তুই বাড়ি থেকে এখানে কেন এলি? আন্টি আমাকে বলেছে তোর খোঁজ পেলে আন্টিকে ফোন দিতে। এখন বল, তুই এখানে কেন? আর কি হয়েছে বাড়িতে? আগে বল, আমার আব্বু আম্মু কেমন আছে? আর আমার ছোট বোন লিজা কেমন আছে? আন্টি শুধু তোর জন্য কান্নাকাটি করে, আর লিজাও তোকে দেখতে চায়। আন্টির শরীরটা ভালো নেই রে, তোর জন্য শুধু কান্না করতে করতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। রাজ, চল এখন। আরে কোথায় যাবি তুই? এখানে বসে বসেই কথা বলবি? একটা পার্কে যাই, চল। কিন্তু আচ্ছা চল। এই বলে আমি আর মায়া একটা পার্কে গেলাম। পার্কটা আমাদের কলেজের পাশেই, তাই দেরি হলো না। মায়া, তুই একটু সামনে এগিয়ে যা, আমি কিছু আইসক্রিম নিয়ে আসছি। আইসক্রিম নিয়ে আমি মায়ের কাছে গেলাম। এবার বল, কি হয়েছে আমার বাড়িতে? আমি না হয় সেটা বলছি, কিন্তু তুই কেন বাড়ি থেকে বেরিয়ে আসলি? তাহলে পিছন ফিরে যেতে হবে। ফ্ল্যাশব্যাক। আমি একদিন আমার রুমে শুয়ে শুয়ে ফেসবুক করছি। এমন সময় মিম আসলো আমার রুমে। মিম হলো আমার খালাতো বোন। ভাইয়া আসবো? আয়, কিছু বলবি? আসলে আমি তোমাকে ভালোবাসি, অনেক দিন থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। অনেক স্বপ্ন দেখি আমি তোমার বউ হব।
মিম, আমি তোকে আমার ছোট বোনের মতো দেখি। আমার বোন লিজা যেমন, তুই আমার কাছে তেমন। আর শোন, তুই আমার খালাতো বোন, তুই মাত্র ক্লাস 10-এ পড়িস। আর আম্মু আম্মু জানলে কি হবে তা তুই একবার ভেবে দেখেছিস? তুই আমার রুম থেকে বেরিয়ে যা, না হলে আমি আব্বু আম্মুকে ডাকবো। তাতে কোনো লাভ হবে না। মানে? খালা খালু আর চাটনি বাসায় নেই, আর আমি যদি তোমাকে না পাই তাহলে আমি তোমাকে আর কারো হতে দেবো না। আরে মিম, তুই দরজা বন্ধ করছিস কেন? মিম তার জামা কাপড় নিজে নিজেই ছিঁড়তে থাকে আর চিৎকার করে। ঠিক সেই সময় আব্বু আম্মু বাসায় চলে আসে। বাইরে থেকে আব্বু আম্মুর ডাকাডাকি শুনে মিম আম্মুকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, খালামণি, রাজ ভাই আমাকে আগে প্রেমের প্রস্তাব ভাই, আমি না করাতে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে। তখন আমি বলি খালামণি আসলে আমি সব কিছু বলে দেবো। তখন রাজ ভাই আমাকে জোর করে তার রুমে নিয়ে আসে। আর সব কিছু তো তুমি নিজের চোখে দেখলে খালামণি। আম্মু, মিম যা বলছে সব মিথ্যে। আম্মু, তুমি আমার কথা বিশ্বাস করো। ঠিক সেই মুহূর্তে আব্বু এসে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, তোর মতো একটা নিচু মনের ছেলেকে যে আমি জন্ম দিয়েছি, ছি ছি। আব্বু, তুমি আমার কথা তো বিশ্বাস করো। আবার আব্বু এসে আমাকে 2টা থাপ্পড় দিয়ে বলল, তোর মতো ছেলের মুখ আমি দেখতে চাই না, তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বাড়ি থেকে বেরিয়ে আসতেই লিজা কান্না করতে লাগলো। আম্মু, আব্বু, তুমি ভাইয়াকে বলো না থেকে যেতে। আমার ভাইয়া কোনো খারাপ কাজ করতে পারে না। ও আম্মু, আম্মু তুমি চুপ করে থেকো না আম্মু। আব্বু, তুমি তো কিছু বলো আব্বু। লিজা, তুই চলে আয়। তুই কান্না করিস না বোন। দেখ বোন, আমি তোর একটা ছবি নিয়ে যাচ্ছি, আমার আদরের একমাত্র বোন। তুই এবার কান্না থামা বোন আমার। লিজার আম্মু, লিজাকে নিয়ে এসো আর তাকে বলে দাও যে সে যেন আমার পরিচয় কোনো জায়গায় না দেয়। আমার একটা মান সম্মানও আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের পরিচয় কাউকে দেব না। তবে একটা কথা মনে রাখবেন, মিস্টার হাসান মাহমুদ, এই রাজ মাহমুদ আপনার পরিচয় কোনো দিনও দেবে না। এই বলে আমি বাসা থেকে বেরিয়ে এসেছি। তারপর বড় ভাইয়ের সাহায্যে চলে আসি রাজশাহীতে এবং এই কলেজে ভর্তি হয়েছি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। কিন্তু তোর লেখাপড়ার খরচ কিভাবে চলে? আমি এখানে 2টো টিউশনি করি, আর সেই বড় ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু তুই চাইলে তো তোর টাকাতে সারা জীবন চলতে পারবি। না রে, আমি যখন এই বাড়ি থেকে বেরিয়ে এসেছি তাদের দিয়ে সব কিছু রেখে এসেছি, এমনকি আম্মু দেওয়া মোবাইল ফোনটাও আনিনি। আমার আগে একটা সিম কার্ড ছিল, সেই নাম্বারটা শুধু লিজা জানতো। একদিন কথা হয়েছিল, ওই লিটন নেতার ছেলে জুয়েল নাকি লিজাকে বিরক্ত করতো। তার মানে তুই জুয়েলের কিছু করিসনি? করেছি। সেই দিনে আমি আমার লোক দিয়ে জুয়েলকে উঠিয়ে নিয়ে আসি, আর ওই জুয়েলকে এমন শিক্ষা দিয়েছি আমার বোনের দিকে কোনোদিনও চোখ তুলে তাকাবে না। আমি এখানে আসার আগে লিজাকে দেখেছি আমার বাসায়। আমার ছোট বোন তুলি আর লিজা একসাথে পড়ে। তাহলে তুই একটু ফোন কর তোর বাসায়, লিজা কেমন আছে একটু জেনে নে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো তুলি। না আপু, আমি লিজা। আমি তুলিকে ডেকে দিচ্ছি আপু। লিজা, তুমি কেমন আছো? লিজা, তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো। লিজা কেমন আছিস বোন? আর আব্বু আম্মু কেমন আছে? ভাইয়া তুমি কোথায়? আর কেমন আছো ভাইয়া? আমাদের কি কথা একবারও তোমার মনে পড়ে না ভাইয়া? আম্মু ভালো নেই। তুমি বাড়ি থেকে বেরিয়ে আসার পরে মিম আপু সব সত্যি কথা বলে দিয়েছে। তারপর থেকে আম্মু ঠিক মতো খাওয়া দাওয়া করে না, শুধু তোমার জন্য কান্না করে। ভাইয়া তুমি বাড়ি ফিরে এসো ভাইয়া। ওই পাগলি, কান্না করছিস কেন? তোর কান্না যে আমি সইতে পারি না রে বোন। ভাইয়া তুমি কান্না করছো কেন? এই দেখো আমি আর কান্না করছি না ভাইয়া। কই আমি কান্না করছি? চোখে কিছু একটা পড়েছে। আচ্ছা বোন আমার, তুই ভালো থাকিস আর আব্বু আম্মুকে দেখে রাখিস। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। রাজ, তুই তোর ছোট বোনকে এত ভালোবাসিস, তাহলে তুই আবার বাড়ি ফিরে যা। তুই আবার তোর পরিবারের নিয়ে সময় কাটা। না রে, তার সম্ভব না। তুই কখনো রাজুর নাম শুনেছিস? শুনেছি।
অসহায় মানুষদের পাশে থাকে সব সময় আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। তো তার সাথে তোর কি সম্পর্ক? সেই রাজু আমি। কি? কিরে, তুই দূরে সরে গেলি কেন? ভয় পাচ্ছিস আমার কথা শুনে? তুই তাহলে? আরে শোন, তোকে আর আমাকে দেখে ভয় পেতে হবে না। তুই হয়তো ভাবছিস ওই নীলিমা আমাকে এত অপমান করলো, আমি কিছু বললাম না কেন? তুই চাইলে তো নীলিমাকে শাস্তি দিতে পারতি, তাহলে তুই এত অপমান হজম করলি? আমি চাইলে তাকে সেখানে আমার অপমানের প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি চাই না তাকে অপমান করতে, কারণ সে আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পারে, কিন্তু আমি তো তাকে আমার মন থেকে ভালোবেসেছি। তবে হয়তো সে একদিন আমার ভালোবাসাটা উপলব্ধি করতে পারবে। আচ্ছা বাদ দে, চল এখন। এতক্ষণ হয়তো ক্লাস শেষের দিকে। আমি এখন বাসায় যাব। আমার বাসার সামনেই, 2-3টে বিল্ডিং পরেই। চল, আমিও বাসায় যাব। আরে আমার বাসা ওইদিকে। আচ্ছা চল তাহলে। এই বলে আমার বাসায় চলে আসলাম, আর মায়া তার বাসায় চলে গেল। আজ আর টিউশনিতে গেলাম না, ভালো লাগছে না, তাই শুয়ে আছি। আমি কতক্ষণ ঘুমিয়ে আছি বলতে পারবো না, কিন্তু আমার ঘুম ভাঙলো কারোর হাতের স্পর্শ পেয়ে। আমি চোখ খুলে দেখি লিজা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। হয়তো ভাই বোনের ভালোবাসা এই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। কিরে বোন আমার, তুই কখন এলি? আর তুই কান্না করছিস কেন? আব্বু আম্মু কেমন আছে? সবাই ভালো আছে ভাইয়া, শুধু তুমি ভালো নেই। কি করছো নিজের শরীরে? তুমি তো প্রতিদিন রাতে আমার হাতে ভাত খেতে। আমিও প্রতিদিন রাতে খাবার নিয়ে বসে থাকি যে আমার ভাইয়া আসবে আর বলবে, লিজা আমাকে খেতে দে বোন, তোর নিজের হাতে আমাকে খাইয়ে দে। আমার চোখের পানি বাদ মানছে না, তাই বোনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। বোন, তুই আমাকে ক্ষমা করে দে বোন। তুই আজ থেকে আমার কাছে থাকবি, আর প্রতিদিন রাতেই তুই আমাকে খাইয়ে দিবি বোন। বল, দিবি না? ভাইয়া দেব। ওই পাগলি, কান্না করবি না আর। এই আমি বলে দিলাম। বোনের চোখের পানি মুছে দিতে দিতে বললাম, ভাইয়া আম্মু বলেছে তোমাকে বাসায় নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি যাব। 2 দিন পরে কলেজে কিছু কাজ আছে, এগুলো শেষ করে নি। আর এই 2 দিন তুই আমার কাছে থাক বোন। আচ্ছা ভাইয়া। মায়া আপু আর তুলে এসেছে, ওরা পাশের রুমে রান্না করছে। কিন্তু আমার বাসায় তো কোনো বাজার ছিল না। সব বাজার আমি আসার সময় নিয়ে এসেছি। একবার তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে খাবো। তুই একটু সময় দে বোন, এই আমি যাব আর আসব। এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। আসলে কি জানেন, কোনো বোন চায় না তার ভাই কষ্টে থাকুক। শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এমন। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি লিজা খাবার হাতে নিয়ে আমার রুমে বসে আছে। লিজা, তুলি, মায়া ওরা কোথায়? সবাই আছে ভাইয়া, ওরা আসছে, তুমি আগে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে বোন আমার, তুই আমাকে খাইয়ে দে। এরপর বোন আমাকে খাইয়ে দিচ্ছে। খেতে খেতে নিজের অজান্তেই আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই ভেবে আজ 1 বছর পর আমি আমার বোনের হাতে খাবার খেতে পেয়ে। এমন সময় তুলি আসলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আসবো? ওয়ালাইকুম আসসালাম। আরে তুলি, এসো। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তুলি, তোমার মায়া আপু কোথায়? আসলে ভাইয়া মায়া আপুর কি যেন একটা কাজ আছে বলে চলে গেল। আপু বলল 1 ঘন্টা পরে আসবে। ও আচ্ছা, তুমি খেয়েছো তুলি? না ভাইয়া, আমি আর লিজা একসাথে খাবো। তুলি, তুমি খাবার নিয়ে এসো। আজ আমি আমার 2 বোনকে আমার নিজের হাতে খাইয়ে দেব। তুলি খাবার নিয়ে আসলো, আমি তাদের খাইয়ে দিলাম। এভাবেই চলে গেল দিনটা। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। আমার সঙ্গে তুলি আর লিজাও আছে। তুলি আর লিজা একখানে দাঁড়িয়ে আছে। আমি প্রিন্সিপাল স্যারের অফিসের দিকে যেতে লাগলাম। ঠিক সেই সময় মামুন আসলো। দোস্ত, ওই মেয়ে দুইটা দেখ। কোনটা? ওই যে নীল রঙের ড্রেস পরে আছে, ওই মেয়েটাকে আমার মনে ধরেছে। প্লিজ 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 দোস্ত, একটু সেটিং করিয়ে দে না দোস্ত। আব্বে শালা, তুই যা, পটিয়ে নে। আসলে আপনারা ভাবছেন কার কথা বলছে? আসলে মামুন যার কথা বলছে সে আমার বোন লেজা। আমি আমার কাজে গেলাম, আর ওইদিকে মামুন লেজার কাছে গিয়ে, হাই আমি মামুন, তুমি? আমি লিজা। ভনিতা বাদ দিয়ে কি জন্য এসেছেন তাই বলুন। আসলে আমি তোমাকে দূর থেকে দেখে ভালোবেসে ফেলেছি। সো
আমি আপনাকে ভালোবাসি না। এবার আপনি আসতে পারেন। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান। যাচ্ছি তো, এত রাগেন কেন? এই বলে চলে আসলাম। লিজা, তুই এই ছেলেটাকে চিনিস? ছেলেটা দেখতে কিন্তু অনেক স্মার্ট আর সুন্দর। তুলি, তুই চুপ করবি? এটা ভাইয়ার বন্ধু। তুই দেখলি না ভাইয়ের সাথে কথা বলতো? ওই দেখ, আবার ভাইয়ার সাথে কথা বলছে। দোস্ত, ওই মেয়েটা আমাকে কোনো পাত্তা দিল না রে। আমি একটু হাসি দিয়ে বললাম, আচ্ছা চল দেখি কোন মেয়ে তোকে পাত্তা দিল না। এই বলে আমি মামুনকে নিয়ে লিজার কাছে আসলাম। আমি আমার চোখের ইশারায় লিজাকে চুপ থাকতে বললাম। দোস্ত, এই মেয়েটা। বুঝেছি, তুই একে বিয়ে করতে চাস? চাই। আচ্ছা ঠিক আছে, তুই কালকেই ঠিকানায় তোর আব্বু আম্মুকে নিয়ে আয়। আচ্ছা দোস্ত, আমি কালকে চলে আসবো। আমি এখন বাসায় গেলাম দোস্ত, আবার পরে কথা হবে। ভাইয়া, তুমি এটা কি করলে? আমাদের বাসার ঠিকানা দিলে কেন? বাদ দে বোন, এখন চল, আজকে আমরা বাসায় ফিরে যাব। লিজা আমার এক হাত জড়িয়ে ধরে রেখেছে। এমন সময় নীলিমা এসে আমাকে 2টা থাপ্পড় দিয়ে বলল, যখনই আমি তোর ভালোবাসা মেনে নিইনি তখনই আবার আরেকটা পটিয়ে নিয়েছিস। আর এই মেয়ে, তুমি কেমন? তোমার বাবা মা তোমাকে শিক্ষা দেয়নি? আর রাজ, তোর মতো ছোট লোকের কাজ তো এটাই। কলেজে এসে বড় লোকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করতে পারলেই সারা জীবন আরামে আয়েসে বসে বসে খেতে পারবি, তাই তো? শাট আপ, এটা আমার ভাইয়া হয়। আর কি বলছিলেন? লিজা বাদ দে বোন, চল এখান থেকে। ভাইয়া, তুমি চুপ করো। আর আপনি কাকে কি বলছেন জানেন? আরে ওর পোশাক আশাক দেখলেই তো মনে হয় হবে হয়তো কোনো এক গরিব ঘরে জন্ম হয়েছে। তারপরও আমি তাকে ভালোবেসেছি। লিজা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে, জানেন ওকে? রাজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক রাজ মাহবুব। আপনি যাকে ভালোবাসেন তার সাথে এমন বিহেভিয়ার করতে পারলেন? তুমি আমাকে ক্ষমা করে দাও বোন, আমি বুঝতে পারিনি। রাজ, তুমিও আমাকে ক্ষমা করে দাও। সরি, আমি আপনাকে কালকেই ক্ষমা করে দিয়েছি। লিজা, তুলি আমি সামনে গেলাম, তোরা চলে আয়। এই বলে আমি চলে আসলাম ওখান থেকে। আর ওইদিকে নীলিমা লিজার সাথে কথা বলছে। প্লিজ লিজা, তুমি তোমার ভাইকে একটু বুঝিয়ে বলো আমি তোমার ভাইকে অনেক ভালোবাসি। প্লিজ প্লিজ লিজা, প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু, আজকে আমি ভাইয়া আমাদের গ্রামের বাড়ি চলে যাব। তাহলে কি আর আমি রাজকে আমার করে পাবো না? কেন পাবে না? আমি তোমাকে আমার ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি কালকে চলে আসবে এই ঠিকানায়। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই চলে আসবো। ওকে আপু, ভাইয়া দাঁড়িয়ে আছে, আমি গেলাম। ভাইয়া চলো এখন। আচ্ছা চল, আজকে আমরা বাড়িতে যাব। এই বলে আমরা আমার বাসায় চলে আসলাম। মানে আমি বর্তমানে যে বাসায় থাকি সেইখানে আসলাম। আর ওইদিকে নীলিমা তার বাসায় গিয়ে তার আব্বুকে কান্না করতে করতে বলল, আব্বু, তুমি কালকেই আমাকে আমার রাজের কাছে নিয়ে চলো আব্বু। আচ্ছা মামুনি, ওই ছেলের নাম কি আর তার পরিচয় কি? ওর নাম রাজ মাহমুদ, ওর বাবার নাম হাসান মাহমুদ, বাসা কুষ্টিয়া। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি এখন রুমে যাও, আমি দেখছি। আর এইদিকে আমি তুলি লিজা বাস স্ট্যান্ডে বসে আছি বাসের অপেক্ষায়। অবশেষে অপেক্ষার পর বাস আসলো। রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। অনেক ভয় ভয় লাগছে, কারণ আজ 11 মাস পরে আবার বাড়ি ফিরছি। এই ভাবতে ভাবতে কখন যে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। আমার ঘুম ভাঙলো বাসের কন্ট্রাক্টরের ডাকে। আমি তাড়াহুড়া করে তুলি আর লিজাকে নিয়ে বাস থেকে নামলাম। বাস স্টপ থেকে মাত্র 10 মিনিট হেঁটে গেলেই আমাদের বাসা। তারপরেও একটা রিক্সা নিলাম। বাসার সামনে এসে রিক্সা থেকে নামলাম। লিজা, তুই আগে ভিতরে যা, আমি পরে আসছি। কিন্তু আমার আম্মু ছাদ থেকে আমাকে ঠিকই দেখে ফেলেছে। আম্মুর চোখ দুটো ছলছল করছে। লিজা আমাকে ধরে বাসার ভিতরে নিয়ে গেল। আব্বু সোফায় বসে আছে। আব্বু আমাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। আর আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুই এতদিন কোথায় ছিলি বাবা? একবারও তোর আম্মুর কথা মনে পড়লো না? আম্মু,
কেন মনে পড়বে না তোমার কথা বলো? তোমার ওই চাঁদ মুখখানা যে আমি প্রতিদিন স্বপ্নে দেখি আম্মু। আম্মু, আগে ভাইয়াকে তার রুমে যেতে দাও, ফ্রেশ হয়ে এসে আগে খাওয়া দাওয়া করতে দাও, তারপর না হয় মন ভরে কথা বলো। এরপর আমি আমার রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়ার টেবিলে একটা চেয়ার টেনে বসলাম। একবার আব্বুর দিকে তাকিয়ে দেখি ছলছল করছে, মনে হয় কান্না করে দেবে। কারণ আমি বাসায় আসার পর থেকে একবারও আব্বুর সাথে কথা বলিনি। আব্বু মনে হয় কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না। খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। একটু পর আম্মু আসলো। আম্মু এসে আমার পাশে বসলো। আম্মু, কিছু বলবে? রাজ, তুই আমাদেরকে ক্ষমা করে দে বাবা। এ কি করছো আম্মু তুমি? তুমি আমার কাছে ক্ষমা চাইলে যে আমার পাপ হবে আম্মু? আমি অনেক আগেই সবাইকে ক্ষমা করে দিয়েছি। আর তাছাড়া দেখো আম্মু, আমি তো আবার তোমাদের কাছে ফিরে এসেছি। আমি আম্মুর কোলে মাথা রেখে এতক্ষণ বললাম, কখন যে আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, আর কত ঘুমাবে? এবার ওঠো তো। কি হয়েছে বলো? কিছু বলবি? এখন রাত 8টা বাজে, রাতের খাবার খাবে না? কি? এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে একটু পরে নিচে গেলাম। আমি খাওয়া দাওয়া শেষ করে আবার আমার রুমে চলে আসলাম। আর ওইদিকে আব্বু আম্মুকে বলতে লাগলো, রাজের আম্মু, রাজ কি আমার সাথে কথা বলবে না? মানছি আমি না জেনে না বুঝে একটা ভুল করেছি, তার জন্য কি আমার সাথে কথাই বলতে হবে না? ছেলেটা অনেক কষ্ট পেয়েছে, আমি কালকে তাকে বুঝিয়ে বলবো। অনেক রাত হয়েছে, এখন রুমে চলো। ওইদিকে আব্বু আম্মুর রুমে চলে গেল। আর আমি একটু ফেসবুকে গেলাম। অনেক দিন ফেসবুকে যাইনি। গিয়ে দেখি রঙিন স্বপ্ন আইডি থেকে অনেকগুলো মেসেজ এসেছে। আমি রিপ্লাই দিলাম না, একটু গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙলো। বরাবরের মতোই ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে নিলাম। আম্মু, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। এই বলে আমি বাইরে চলে আসলাম। আমার হারামি বন্ধুগুলোর সাথে একটু দেখা করে আসি। আমি জানি ওদের কোথায় গেলে পাওয়া যাবে। ওরা সবাই আমার আস্তানায় আড্ডা দিচ্ছে। আমি যে এসেছি ওরা জানে না, আর জানলে হারামিগুলো আমার বাসায় চলে আসতো। বলতে বলতে আমি চলে এলাম সেই জায়গায়। শাকিল তো আমাকে দেখে ভূত দেখার মতো করে দেখছে। কিরে, এমন করে কি দেখিস তুই? এই কথা বলতেই ওরা সবাই এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে এবার তো ছাড়, আমি জানি এখন আমি আসামি আর ওরা জজ ব্যারিস্টার, তাই এখন ওদের প্রশ্নের উত্তর দিতে হবে। শালা, এই 11 মাস তুই আমাদের ছেড়ে কোথায় ছিলি? আর তোর আগের নাম্বার বন্ধ কেন? আরে এক একটা করে প্রশ্ন কর। আর আমার আগের মোবাইল হারিয়ে গেছে। মিথ্যে বললাম, আপনারা আবার বললেন না। আর ওইদিকে রনি আমার উপর রাগ করে বসে আছে। আমি রনির কাছে গেলাম। দোস্ত, তুই রাগ করেছিস? না, আমি রাগ করব কেন? আমি তোর কে যে আমি তোর উপরে রাগ করব? এরপর অনেকভাবে বুঝিয়ে আর অনেকক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই কেউ একজন দরজা খুলে দিল। কিন্তু দরজার সামনে নীলিমাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনি এখানে কেন? আর কার কাছে এসেছেন আপনি? আম্মু, আম্মু, ও আম্মু, তোমার ছেলে আমাকে বকা দিচ্ছে। ওই চুপ, এখানে আপনার আম্মু কে? হ্যাঁ? তখনই আম্মু চলে আসলো। কি হয়েছে মা নীলিমা? আম্মু, তোমার ছেলে আমাকে বকা দিচ্ছে। রাজ, তুই কেন বকা দিচ্ছিস? আম্মু, এই মেয়ে আমাদের বাসায় কি করে এলো? আরে, তুই একে চিনতে পারছিস না? ও তো রফিক আঙ্কেলের মেয়ে নীলিমা। তোরা ছোট থাকতে একসাথে কত খেলেছিস। ও আচ্ছা। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নীলিমা আমার রুমে বসে আছে। আমি দৌড়ে আবার ওয়াশরুমে চলে গেলাম, কারণ আমার পরনে শুধুমাত্র টাওয়াল ছিল। এই যে মিস, আপনি আমার রুম থেকে বেরিয়ে যান। কেন, বাসায় মেহমান এলে তাড়িয়ে দিতে হয়? আসলে আমি সেটা বলিনি। আমি আমার জামা কাপড় নেব। তো নিয়ে যান। আমার সমস্যা আছে, আপনি একটু বাইরে যান। কি সমস্যা সেটা আগে বলতে হবে, তারপর আমি বাইরে যাব। আসলে আমি শুধু একটা টাওয়াল পরে আছি। আমি জানি তুমি টাওয়াল পরে আছো,
ধ্যাত, লিজা, লিজা, কোথায় তুই? লিজাকে ডেকে কোনো লাভ নেই, কারণ লিজা ড্রয়িং রুমে টিভি দেখছে। কি তুমি বেরিয়ে আসবে নাকি আমি ভিতরে আসবো? আর আমি ভেতরে গেলে কি করব তা তুমি বুঝতেই পারছো। কি করবেন আপনি? কি? আচ্ছা ঠিক আছে, আমি বেরিয়ে আসছি। এই বলে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। কিন্তু নীলিমা এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। নীলিমা সোজা আমার কাছে এসে আমার ঠোঁট তার আয়ত্তে নিয়ে নিল। প্রায় 4 মিনিট পরে আমাকে ছেড়ে দিল। এটা কি হলো? কি হলো মানে? একটা কিস করলাম, আবার হবে নাকি? আচ্ছা ঠিক আছে, আর ভয় পেতে হবে না। এবার তুমি নিচে এসো, সবাই বসে আছে তোমার জন্য। আপনি এখন যাবেন এখান থেকে? নীলিমা চলে গেল। আমি একটু পর নিচে গেলাম। নিচে যেতেই রফিক আঙ্কেল বলল, রাজ বাবা তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা। তুমি রাজশাহীতে ছিলে আর আমি জানি না? আসলে আঙ্কেল, আমি তো জানতাম না যে আপনি ওখানে আছেন। এই বলে আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। আজ আব্বুর সাথেও কথা বলেছি, কারণ আমি চাই না আমার পরিবার আমার জন্য কারোর কাছে ছোট হোক। বাবা রাজ, নীলিমা এখানে থাকছে, তুমি নীলিমাকে একটা কলেজে ভর্তি করে দিও। আর তাছাড়া তুমি আর নীলিমা তো সেম ক্লাসেই পড়ো। কিন্তু কোনো কিন্তু নেই, আমার বৌমা আমার এখানে লেখাপড়া করবে। আর কিছু না বলে সোজা আমার রুমে চলে আসলাম। একটু পর দেখি নীলিমা 1 কাপ কফি নিয়ে আমার রুমে এসেছে। আপনি আমার রুমে কেন এসেছেন? তোমার কফি আর আমার রুমে আমি আসবো, তাতে কি সমস্যা? আপনার রুম মানে? সামনের মাসে তোমার আর আমার বিয়ে, তাই এটা শুধু তোমার রুম না, আমারও রুম। আর আব্বু কি বলেছে তুমি শোনোনি? কই, আপনার আব্বু তো তেমন কিছু বলেনি। আরে আব্বু মানে তোমার আব্বু, তাছাড়া তোমার আব্বু তো আমারও আব্বু। এই নাও, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা দিন। এই বলে কফিতে চুমুক দিলাম। আমি অর্ধেকটুকু খেয়েছি, আর বাকি অর্ধেক কফি নীলিমা আমার হাত থেকে নিয়ে খেতে লাগলো। আরে আরে, কি করছেন আপনি? আপনি আমার অর্ধেক কফি নিয়ে নিলেন কেন? তো কি হয়েছে? আমি আমার স্বামীর কফি খেয়েছি, তো কি হয়েছে? আর তাছাড়া স্বামী স্ত্রী 1 কাপের কফি খেলে ভালোবাসা গভীর হয়। কে বলেছে? আর আমি আপনাকে বিয়ে করলে তো? অনেক রাত হয়েছে, এবার আপনি আপনার রুমে যান, আমি ঘুমাবো এখন। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে গিয়ে দেখি আমার বুকের উপর ভারী কিছু পড়ে আছে। এরপর আমি দেখি নীলিমা আমার বুকের উপর শুয়ে আছে। একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ও মা গো, আমি মরে গেলাম গো। এই এই কি করছেন আপনি? এই বলে আমি নীলিমার মুখ চেপে ধরলাম। নীলিমা তাও চিৎকার দিতে চাইছে। আমি আর কিছু না ভেবে নীলিমার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। আমার সাথে নীলিমাও রেসপন্স দিতে লাগলো। নীলিমার গরম নিঃশ্বাস আমার গালে এসে পড়ছে। নীলিমা পাগলের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ার মতো। ঠিক সেই সময় আমি নীলিমাকে ছেড়ে দিই। কতক্ষণ ছিলাম আমি জানি না। কি হলো রাজ, তুমি আমায় ছেড়ে দিলে কেন? আরো শক্ত করে তোমার বুকের মাঝে আমাকে জড়িয়ে রাখো। আপনি এখান থেকে যাবেন নাকি আম্মুকে ডাকবো? সব সময় আম্মু আম্মু করো কেন? কত সুন্দর একটা মুহূর্ত ছিলাম, আর আম্মু এলে কি বলবে তুমি? কি বলবো মানে? তাহলে আমি আম্মুকে বলি তুমি এতক্ষণ আমার সাথে কি কি করেছো। আরে না না তাহলে তুমি আবার আমাকে জড়িয়ে ধরো। না, পারবো না। তাহলে আম্মুকে বলি, আম্মু। আবার আমি নীলিমার মুখ চেপে ধরলাম। আরে কি করছেন আপনি? এখন কি করতে হবে বলুন, আমি তাই করব। আমাকে আবার কিস করতে হবে। আপনি কিন্তু ব্ল্যাকমেল করছেন অবুঝ একটা শিশুর উপরে। ওরে আমার অবুঝ শিশু রে, আজ বিয়ে করলে কালকে বাবা হয়ে যাবে আর বলে কিনা অবুঝ শিশু। নীলিমাকে আমার কাছে নিতেই নীলিমার চোখ বন্ধ করে ফেললো। ঠিক তখনই আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আর ওইদিকে নীলিমা আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আরে আপু, তোমার কি হয়েছে?
সকাল সকাল তুমি এত রেগে আছো কেন আপু? আরে তোমার ভাইয়া আমাকে আমার ভাইয়া তোমাকে সেটা তো বলে যাও। আমি বলতে পারবো না, তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া কোথায় তুমি? আমি ওয়াশরুমে আছি, কিছু বলবি? বলবো। তুমি ওয়াশরুম থেকে বেরিয়ে এসো। তুই একটু ওয়েট কর, আমি আসছি। এই বলে একটু পরে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। এবার বল, কি বলবি তুই? আচ্ছা ভাইয়া, তোমাকে সকালে ডেকে ওঠাতে পারি না, আর আজ নিজের থেকে উঠে গেছো, ব্যাপার কি ভাইয়া? ভাবি বাসায় আসতে না আসতেই দেখি অনেক চেঞ্জ হয়ে গেছো। তবে রে, খুব পেকেছিস তুই, তাই না? আমি লিজাকে কথা বলতেই এক দৌড়ে চলে গেল। একটু পর আমি নিচে গিয়ে নাস্তা করে বেরোতে যাব। রাজ, তুই কোথায় যাচ্ছিস এখন? আম্মু, আমি একটু বাইরে যাব। কেন, কিছু লাগবে নাকি আম্মু? কি লাগবে বলো, আমি আসার সময় নিয়ে আসব। তোর পেঁচাল এখন বন্ধ করবি তুই? কেন আম্মু, আমি আবার কি বললাম? তোর আব্বু সকালে বলে গেছে নীলিমাকে এখানকার কলেজে ভর্তি। বললাম আমি বাইক চালাচ্ছি, নীলিমা পিছন থেকে আমাকে ধরে আছে। একটু পরে কলেজে চলে আসলাম। আমি নীলিমাকে বললাম, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বাইক পার্ক করে আসছি। বাইক পার্ক করে আমি আসছি, হঠাৎ আমার ফ্রেন্ড মিলির সাথে দেখা। আমি আর মিলি কথা বলছি, কিন্তু নীলিমা এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। নীলিমা এসে মিলিকে 2টা থাপ্পড় দিয়ে বলল, রাজ, কে এই মেয়ে? আমি ওর বউ। আপনার কোনো সমস্যা আছে? নীলিমা, চুপ করবেন আপনি? নীলিমা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সরি মিলি, ও বুঝতে পারিনি, আর আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। এই বলে আমি নীলিমাকে নিয়ে চলে আসলাম। নীলিমার গাল দুটো লাল হয়ে গেছে। নীলিমাকে ভর্তি করিয়ে আমি আর নীলিমা বাসায় চলে আসলাম, কারণ আজ প্রথম দিন, তাই কোনো ক্লাস নেই। সারা রাস্তা নীলিমা একটা কথাও বলিনি আমার সাথে। নীলিমা সোজা তার রুমে চলে গেল। আম্মু অনেকবার জিজ্ঞেস করেছে নীলিমাকে। আমি আর কিছু না বলে আমিও আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুধু ভাবছি, আমি কি নীলিমাকে থাপ্পড় মেরে ভুল করলাম? না, আমি আর কিছু না ভেবে নীলিমার রুমে গেলাম। দেখি নীলিমা শুয়ে শুয়ে কান্না করছে। আমি বললাম, নীলিমা, আই অ্যাম সরি। এই কথা বলতেই নীলিমা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাজ, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি বুঝতে পারিনি, আর তোমার সাথে কোনো মেয়ে দেখলে আমার মাথা ঠিক থাকে না। শুধু আমার মনে হয় এই বুঝি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আই লাভ ইউ রাজ, আই লাভ ইউ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজ। আচ্ছা ঠিক আছে, এখন তো আমাকে ছাড়ো, আমি ফ্রেশ হব। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি নীলিমা আমার রুমে বসে আছে। তুমি এখানে মানে? তুমি আমার রুমে কি করছো? আপু তোমাকে নিচে যেতে বললো, এই জন্যই এসেছি। আমি রুমে এসে দেখি তোমার রুমে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই রুমটা একটু গুছিয়ে দিলাম। তুমি নিচে এসো, আপু অনেকক্ষণ বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এই বলে আমি রেডি হয়ে নিচে গেলাম। আব্বু, আমাকে আপনি ডাকছেন? সামনের মাসে 4 তারিখে তোমার বিয়ে।
আর আজকে বাসায় থেকো, তোমার রফিক আঙ্কেল আসবে। কিন্তু আব্বু, আমার লেখাপড়া তো শেষ হয়নি। বিয়ের পরে লেখাপড়া শেষ করে নিও। আমাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আব্বু চলে গেল। আম্মু, কি হচ্ছে এসব? আমি এ বিয়ে করতে পারবো না। কেন? নীলিমাকে বিয়ে করতে তো সমস্যা কোথায়? কারণ আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। নীলিমাকে শুনিয়ে শুনিয়ে বললাম। নীলিমা ছলছল চোখ নিয়ে রুমে চলে গেল। আমিও রুমে চলে আসলাম। রুমে এসে ফেসবুকে গল্প লিখতে লিখতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। আর ওইদিকে কি হচ্ছে চলুন এক নজরে দেখে আসি। কি হয়েছে মা নীলিমা তোর? আমাকে বল। আম্মু, আমি আজকেই চলে যাব, আর থাকবো না এখানে। কেন মা? আম্মু, রাজ আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে আম্মু। আর এইদিকে আমার ঘুম ভাঙে সন্ধ্যায়। আমি ঘুম থেকে উঠে মনে মনে ভাবছি, অন্য দিন তো আমাকে ঠিকমতো ঘুমাতে দেয় না, আর আজ আমাকে কেউ একবারও ডাকলো না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু, আম্মু, আমাকে কিছু খেতে দাও তো। রান্নাঘরে খাবার রাখা আছে, খেয়ে নে। আম্মু, আজ তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো? আম্মু আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। লিজা, লিজা, আমাকে একটু খেতে দিবি? আল্লাহ সবার হাত দিয়েছে, তো নিজে হাতে নিয়ে খেতে পারো না? আরে সবাই আমার সাথে এমনভাবে কেন কথা বলছো? কি হয়েছে একটু বলবে? কি আর হবে, নীলিমা আপু আজ চলে গেছে। কি? নীলিমা চলে গেল কেন? কেন গেছে তুমি জানো না? তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো, আর নীলিমা আপু তোমার সাথে অন্য কাউকে দেখতে পারবে না বলেই সে চলে গেছে। আমার কাজ আছে, আমি গেলাম। এই লিজা, আমার কথা না শুনে চলে গেল। এই বলে আমিও বাইরে চলে গেলাম। অনেক ঘোরাঘুরি করে একটা টং দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি লিজা ফোন করেছে। একবার মনে করলাম ফোনটা রিসিভ করব না, আবার মনে হলো লিজা অনেক সময় ফুচকা খাওয়ার জন্য বায়না ধরে। লিজা বল, তোর কি কিছু লাগবে? ভাইয়া, তুমি কোথায় আছো এখন? কেন রে, তোর কি লাগবে তাই বল। ভাইয়া, তুমি তাড়াতাড়ি বাসায় এসো, এক্ষুনি আমরা রাজশাহীতে যাব। নীলিমা আপু সুসাইড করতে চেয়েছিল। কি? তুই কি বলছিস বোন? এই কথা শোনার সাথে সাথে আমি অনুভব করতে লাগলাম আমার জীবন থেকে কী যেন একটা হারিয়ে যাচ্ছে। চোখের পানি আর বাদ মানছে না। আমি কান্না করতে করতে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি আম্মু ড্রয়িং রুমে বসে আছে। আমি সোজা আম্মুর কাছে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আম্মু, তুমি আমার নীলিমাকে এনে দাও। আম্মু, এনে দাও প্লিজ। আম্মু, তুমি আমার নীলিমাকে এনে দাও। এই বলেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি হয়েছে আমার মনে নেই। আমার জ্ঞান ফিরতেই দেখি আমি একটা বেডে শুয়ে আছি। মনে হয় এটা একটা হাসপাতাল হবে। ঠিক তখনই নীলিমার কথা মনে পড়ে গেল। আমি নীলিমা বলেই জোরে একটা চিৎকার করে উঠি। তখন আম্মু আসলো। আম্মু, আমার নীলিমা কোথায় বলো? আম্মু বলো, আমার নীলিমা ঠিক আছে তো আম্মু? তুই একটু শান্ত হ রাজ। আম্মু, তুমি আগে বলো আমার নীলিমা কোথায়, সে কেমন আছে? নীলিমা এখানেই আছে, পাশের রুমে। ডাক্তার বলেছে 24 ঘন্টা পার না হলে কিছু বলতে পারবে না। আম্মু, আমি নীলিমার কাছে যাব, আমাকে নিয়ে চলো আম্মু, আমাকে নিয়ে চলো। ভাইয়া, তুমি নীলিমা আপুর কাছে গিয়ে কোনো সিন ক্রিয়েট করতে পারবে না। আগে তুমি বলো। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করব না, আমাকে নিয়ে চল বোন আমার। এই বলে লিজার আম্মু আমাকে নীলিমার কাছে নিয়ে গেল। কিন্তু নীলিমার একই অবস্থা হয়েছে। আঙ্কেল, কি করে হলো এসব? চুপ করে থাকবেন না আঙ্কেল, বলুন আঙ্কেল বলুন। আমি জানি না বাবা, তোমাদের বাসা থেকে এসে নীলিমা রুমে চলে যায়। আমি মনে করি অনেক রাস্তা গাড়িতে এসেছে, তাই হয়তো রুমে ফ্রেশ হতে গিয়েছে। আমি আর কিছু না বলে থানায় চলে আসি। কিন্তু আমি রাতে বাসায় ফিরে নীলিমার রুমে গিয়ে দেখি রক্ত। নীলিমার এক হাতে শিরা কেটে জ্ঞান হারিয়ে পড়ে আছে। তারপর আমি নীলিমাকে হাসপাতালে নিয়ে আসি। বাবা, আমার একটা মাত্র মেয়ে, তুমি তাকে বাঁচাও বাবা, প্লিজ। আমি বেঁচে থাকতে আমার নীলিমাকে কিছু হতে দেবো না আঙ্কেল, নীলিমা আমাকে ছেড়ে যেতে পারে না। এমন সময় ডাক্তার এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে। আর এখানে রাজকে? জি ডাক্তার, আমি রাজ।
রুগী আপনার সাথে কথা বলতে চাই, তাই শুধু আপনি ভিতরে যাবেন। একটু আম্মুর দিকে তাকালাম। আম্মু ইশারায় আমাকে ভিতরে যেতে বলল। আমি ভিতরে গেলাম। নীলিমার পাশে একটা চেয়ার টেনে বসলাম। ওই নীলিমা, তুমি আমাকে একা করে কোথায় যাবে? এই পাগল, কান্না করছো কেন তুমি? দেখো, আমি আবার ফিরে এসেছি। আমার একটা কথা রাখবে রাজ? রাখবো। বলো তুমি কি বলবে? আমি হয়তো তোমাকে আর আপন করে পাবো না, তাই শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরে একটা কিস দেবে? বলো রাজ, বলো। কে বলেছো তুমি আমাকে পাবে না? আমি তোমার ছিলাম, আছি এবং তোমারই থাকবো। তাহলে যে তুমি ওই দিন বললে যে তুমি অন্য কাউকে ভালোবাসো? আরে সেদিন তো আমি তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। কি হলো? তুমি আবার কান্না কেন করছো? এই বলে আমি নীলিমাকে আবার বুকের সাথে জড়িয়ে ধরলাম। রাজ, আমি তোমাকে অনেক ভালোবাসি রাজ। আমি তোমার এই বুকে সারা জীবন থাকতে চাই রাজ। বলো, রাখবে না তোমার বুকে আমাকে? নীলিমা, আমার এই বুক শুধু তোমার জন্য, আর এখানে তুমি ছাড়া আর কেউ নেই। তোমার মতো করে আমাকে কে ভালোবাসবে? হঠাৎ দরজায় নক পড়ল, তাই আমি আর নীলিমা দুজন দুজনকে ছেড়ে দিয়েছি। ভাবি, তুমি কেমন আছো এখন? লিজা, তুই যাবি এখান থেকে? বারে, বউ পেয়ে আমাকে ভুলে গেলে ভাইয়া? ভাবিকে আমিই ঠিকানা দিয়েছিলাম আমাদের বাসার। ভাইয়া, ভাবি, তোমাদের রোম্যান্স শেষ হলে সবাই ভেতরে আসবে কি? লিজা, তোর বক বক বন্ধ করবি? আর নীলিমা তো লজ্জায় লাল হয়ে গেছে। আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। এরপর আম্মু আম্মু আঙ্কেল সবাই ভিতরে গেল। ওরা সবাই যার যার মতো কথা বলে চলে গেল। শুধু আম্মু নীলিমার কাছে থাকলো। 2 দিন পরে নীলিমাকে রিলিজ দেবে। এখন দুপুর হয়ে গেছে। এরপর আমি আম্মুকে বললাম, আম্মু তুমি বাসায় চলে যাও, আমি নীলিমার কাছে আছি। আম্মু যেতে চায়নি, তারপরেও আমি আম্মুকে এক ধরনের জোর করে পাঠিয়ে দিলাম। আমি আম্মুকে গাড়িতে উঠিয়ে দিলাম। আসার সময় হোটেল থেকে কিছু খাবার নিয়ে এসেছি। আমি হাসপাতালে এসে দেখি নীলিমা ঘুমিয়ে আছে। দেখতে অনেকটাই মায়াবী লাগছে। গোলাপি ঠোঁটের উপর তার লম্বা কালো চুল এসে পড়েছে। আমি আবার নতুন করে তার প্রেমে পড়ে গেলাম। আমি হালকা ফু দিয়ে চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য আমার মুখ নীলিমার মুখের কাছে নিতেই নীলিমা আমার ঠোঁট দুটো তার আয়ত্তই নিয়ে নিল। প্রায় 5 মিনিট পরে আমাকে ছেড়ে দিল। এই এই এ কী হলো? এটা কিন্তু খুব খারাপ। আর এই হাসপাতালে যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে? কিছু হবে না, এখানে সবাই জানে তুমি আমার বর। ও তাহলে চলো আর একবার হয়ে যাক। নীলিমা আমার কথা শুনে তো সে আমার বুকে মুখ লুকালো। দেখতে দেখতে 2 দিন চলে গেল। আজ নীলিমাকে রিলিজ দেবে। নীলিমাকে নীলিমার বাসায় নিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে ঘটলো আর এক বিপত্তি। নীলিমা বলল, আব্বু, তুমি রাজকে বলো আমাদের বাসায় থাকতে। সব কথা শুনেছি, আমিও আর জোরাজোরি করলাম না। নীলিমা সুস্থ হওয়া পর্যন্ত আমি সেখানেই ছিলাম। অনেক রোমান্টিক খুনসুটি ভালোবাসার মধ্যে দিয়ে ব্যস্ত ছিলাম। আজ বাসায় ফিরতে হবে। এমন সময় নীলিমা আমার কাছে আসলো। রাজ, কি হয়েছে তোমার? তোমার এত মন খারাপ কেন? না, তেমন কিছু না। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তাই। তোমাকে ছাড়া যে আমারও থাকতে কষ্ট হবে। আমাকে তোমার সাথে করে নিয়ে যেতে পারবে না রাজ? তা কি করে সম্ভব বলো? আর 6 দিন পরেই তো তোমার আমার বিয়ে। এই কয়টা দিন একটু কষ্ট করো। এই কথা বলতেই নীলিমা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওই পাগলি, কান্না করছো কেন? মাত্র তো 6টা দিন। আমি কোনো মতে নীলিমাকে বুঝিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আজ 10 দিন পর আমি আমার বাসায় ফিরছি। এই 10 দিন যে কিভাবে কেটেছে আমি বুঝতে পারিনি। আজ মনটা অনেক খারাপ লাগছে। বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। রাজ, নীলিমা কেমন আছে? সে এখন অনেক ভালো আছে আম্মু। ডাক্তার থাকলে তো যে কোনো রোগী সুস্থ হবেই, কি বলে ভাইয়া? আম্মু, তোমার মেয়েকে কিছু বলবে? এটা তোদের ভাই বোনের ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আগে তোকে এই বাসা থেকে বিদায় করতে হবে। আর কিছু না বলে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসেই দেখি আমার ফোনটা কান্নাকাটি করছে। আপনারা বুঝলেন না তো? আরে কেউ ফোন করেছে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি নীলিমা ফোন করেছে।
নীলিমা বলো। ওই কুত্তা, বানর, হনুমান, রামছাগল, আরে কি হয়েছে সেটা তো বলবে। তুমি বাসায় গেছো কখন? আর তুমি বাসায় গিয়ে আমাকে ফোন দিলে না কেন? তোমার সাথে আর কথা বলবো না। আরে আমি একটু আগেই বাসায় ফিরেছি, এসে আগে ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সরি, এবার তো বলো। এখানে হাসির কি হলো? এইভাবে অনেকক্ষণ কথা হলো, দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে এলো। এর মধ্যে আমি দুবার গিয়েছিলাম নীলিমার সাথে দেখা করতে। কাল আমাদের বিয়ে, বাসায় অনেক মেহমান এসেছে। আর হ্যাঁ, আমি আপনাদের বলতেই ভুলে গেছি, আমার আদরের ছোট্ট বোনেরও বিয়ে ঠিক হয়ে আছে আমার বন্ধু মামনের সাথে। মামনও তার বাবা মা এসেছে আমার বিয়েতে। আমার হারাবি বন্ধুগুলো সবাই এসেছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ, বাসায় অনেক মেহমান এসেছে তো তাই এত মানুষের হই হুল্লোড়ে আমার ঘুম আসছে না। আর ওইদিকে নীলিমা শুধু ফোন করেই যাচ্ছে। শালা কেন যে এই বিয়েটা করতে গেলাম, বিয়ের আগেই এত, না জানি বিয়ের পরে কি করে। ও আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। একবারে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, কিন্তু সকাল হতেই আমার ঘুম ভেঙে গেল। মানুষের কোলাহলে আমার ঘুম ভেঙেছে। শুয়ে শুয়ে আমি মোবাইল দেখছি। এমন সময় আমার মামাতো বোন সুবর্ণা এসে আমাকে বলল। সুবর্ণা অনেক ছোট তো, তাই ওর কথা শুনতে আমার অনেক ভালো লাগে। রাজভাইয়া, মানুষ বিয়ে করে কি করে? কেন আপু, মানুষ এই জন্যই বিয়ে করে? মনে করো আমি বিয়ে করেছি, তোমার ভাবি এসে আমার জামা কাপড় পরিষ্কার করে দেবে আর রুমটা গুছিয়ে দেবে, আরও কত কাজ করবে। তাহলে আমি তোমার সব কাজ করে দিব। তুমি আমাকে বিয়ে করে নাও রাজভাইয়া। কি বলে আমার ছোট্ট বুড়িটা! ওর কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। ঠিক সেই সময় মামানি এসে বলল, সুবর্ণা কি বলেছে রাজ? ও কিছু না মামানি। আম্মু, আমি রাজভাইয়াকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুমি আগে বড় হয়ে নাও, তারপর বিয়ে করো। রাজ, তুমি এখন ফ্রেশ হয়ে নাও, পরে আর সময় পাবে না। জি মামানি। এরপর আমি ওয়াশরুমে চলে গেলাম। একটু পরে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। এসে দেখি মামুন আমার রুমে বসে আছে। কী রে তুই এখন? লিজা এখানে আমাকে আসতে বললো, তাই এলাম। তাহলে আমি গিয়ে লিজাকে বলি যে তুই আমাকে আসতে বারণ করেছিস। আরে না দোস্ত, তুই না আমার দোস্ত, তুই এমন করিস না, নইলে আমার 12টা বাজিয়ে দেবে। এই বলে আমি আর মামুন নিচে গেলাম, হালকা কিছু খেয়ে নিলাম। এরপর রেডি হয়ে নিলাম, মানে এখন আমরা আমার হবু শ্বশুর বাড়ি রওনা দেব। আমি এবং আমার বন্ধু এমনকি সবাই চলে আসলাম আমার হবু শ্বশুর বাড়ি। ইসলামিক আইন অনুযায়ী আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। এবার সবাই খাওয়া দাওয়া শেষ করে বউ নিয়ে চলে আসলাম বাসায়। আমি ড্রয়িং রুমে বসে আছি। একটু পরে আবার ছাদে গেলাম। ছাদে বসে বসে সিগারেট টানছি। এমন সময় দেখি লেজা পিছনে দাঁড়িয়ে আছে। কী রে, কিছু বলবি? ভাইয়া, তুমি সিগারেট খাচ্ছ ছাদে এসে? আর ওইদিকে ভাবি রুমে বসে আছে। আচ্ছা যাচ্ছি, তবে আমি যে সিগারেট খেয়েছি তুই তোর ভাবিকে বলিস না। সেটা না হয় বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কী শর্ত বল? আমাকে 25,000 টাকা দিতে হবে, তাহলে আমি কিছু বলবো না। ওকে, এই নে টাকা। আমি আর কিছু বললাম না, কারণ ওই পেতনির সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ওই পেতনি আবার কখন কি করে বসে কে জানে। এরপর আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি নীলিমা খাটের উপর বসে আছে। নীলিমা আমার কাছে এসে আমাকে সালাম করলো। এরপর দুজনে একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে আমি বসে আছি, নীলিমা ওয়াশরুম থেকে আসলো। নীলিমা, তোমার কাছে আমি কিছু চাইবো, তুমি কি দেবে? তুমি এমনভাবে কথা বলছো কেন? আমার যা কিছু আছে আজ থেকে সব তোমার। ও আচ্ছা, এই বলে আমি নীলিমাকে আমার বুকের সাথে লেপ্টে ধরলাম। নীলিমার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। এরপর আর কি, আপনারা তো সবাই জানেন। নীলিমা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নীলিমা কখন যে আমার বুকের উপর থেকে উঠে গেছে আমার মনে নেই। সকালে আমার ঘুম ভাঙলো নীলিমার ভেজা চুলের পানিতে। আমি ঘুম ঘুম চোখে দেখি নীলিমা আমার সামনে দাঁড়িয়ে আছে। এরপর আমি নীলিমাকে এক টান দিয়ে আমার বুকের উপর নিয়ে নিলাম আর আমাদের 4 ঠোঁট এক করে দিলাম। একটু পরে আমি নীলিমাকে ছেড়ে দিলাম। এটা কি হলো? সারা রাত তো ঘুমোতে দাওনি, এখন যাও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো। এরপর আমি উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে গেলাম।
একটু পরে ফ্রেশ হয়ে আসলাম, দেখি নীলিমা আয়নার সামনে বসে আছে। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। রাজ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখন আর না, আমি নিচে গেলাম, সবার জন্য নাস্তা রেডি করতে হবে না? তোমাকে নাস্তা রেডি করতে হবে না, এই বাসায় অনেক কাজের মানুষ আছে, তারাই সব করবে। তুমি শুধু আমার কাছে থাকবে। এখন আমরা রোম্যান্স করব। উফ, এই সময় আবার কি ডাকছে? নীলিমা দেখো তো। আগে তো আমাকে ছাড়ো। লিজা এসছে মনে হয়। এরপর আমি দরজা খুলে দেখি। ভাবি, ভাইয়া কোথায়? কেন, তোমার ভাইয়া তো রুমেই আছে। ভাবি, তুমি আর ভাইয়া নিচে আসো, আম্মু নাস্তা খেতে ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। লিজা চলে গেল। রাজ, আমি নিচে গেলাম, তুমি নিচে আসো, আম্মু ডাকছে। জি মহারানী, আপনার আদেশ চিরদার্য। এরপর বউ একবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল। আমিও একটু পরে নিচে গিয়ে নাস্তা করে নিলাম। রাজ, আজকে নীলিমার বাসা থেকে তোকে আর বৌমাকে নিতে আসবে, তাই আজকে তুই বাসায় থাকবি। আর কিছু বললাম না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে আমি আমার রুমে চলে আসলাম। মাত্র আমি বারান্দায় গিয়ে একটা সিগারেট জ্বালিয়েছি, এমন সময় বউ আমার পিছন থেকে জড়িয়ে ধরে বলল, রাজ, তুমি আজ থেকে সিগারেট খাবে না, কারণ তুমি সিগারেট খেলে আমার অনেক কষ্ট হয়। সিগারেটটা ফেলে দিয়ে নীলিমাকে আমিও জড়িয়ে ধরলাম। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি আর সিগারেট খাবো না। এবার হ্যাপি তো? কি হলো, কথা বলছো না যে? রাজ, আমার অনেক ভয় হয় তোমাকে নিয়ে। কেন? যদি কখনো তোমাকে আমি হারিয়ে ফেলি, আমাকে একটা কথা দেবে রাজ? বলো, কি কথা? আমার যদি কিছু হয়ে যায়, তাহলে তুমি আবার নতুন করে কাউকে বিয়ে করে নিও। এ কি করছো নীলিমা? তা কখনোই সম্ভব না। আমি আর কিছু নীলিমাকে বলতে না দিয়ে আমাদের 4 ঠোঁট এক করে দিলাম।